আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নতুন আরেকটা টপিক, সেটা হলো পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। এটা অবশ্যই বেশ কঠিনও, এই জন্য এটা আমরা লাইন বাই লাইন শিখবো আর কি। হ্যাঁ, তার আগে একটু মুখে আমি সারমর্ম বলবো, তারপরে লাইন বাই লাইন শিখবো। হ্যাঁ, কারণ এটা হলো তোমাদের একটু অজানা একটা বিষয়, মানে এটা তোমাদের 90 ছিল না। হ্যাঁ, এই কারণে এটা আমরা লাইন বাই লাইন শিখবো। ঠিক আছে, একটু সময় বেশি লাগলেও বিষয়টা ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, কোনো কিছু যদি অস্পষ্ট থাকে তাহলে কিন্তু তুমি সেটা ভুলে যাবে, তাই কিনা? একেবারে স্পষ্টভাবে গভীরভাবে শিখতে হবে, তাহলে তুমি সেটা বেশি তোমার মনে থাকবে, এটা স্থায়ী বেশি হবে, স্থায়িত্বটা বাড়বে, তাই কিনা? ঠিক না? এই জন্যে যে খুব ডিপলি ভাবে আমরা এটা শিখবো। তাহলে পরিপাকী স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা আগে আমি একটু মুখে বলি, তারপরে আমি বইয়ের ভাষায় আসছি। হ্যাঁ, যে আমাদের পরিপাকতন্ত্রে যে পরিপাক ক্রিয়া ঘটে, সেখানে কিন্তু স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাশাপাশি হরমোনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আবার এনজাইমও ভূমিকা রাখে। মানে তিনটা জিনিস একসাথে কাজ করে। আসলে যে এনজাইম বা হরমোন কাজ করতে গেলে স্নায়ুতন্ত্রকে লাগবে, স্নায়ুতন্ত্র ছাড়া তো এনজাইম বা হরমোন ওইভাবে আসবে না, তাই না? তো এই জন্য বলছে পরিপাকে যে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। হরমোন আসলে এনজাইম আসবে, ব্যাপারটা হ্যাঁ। এখন ব্যাপারটা হলো যে দেখো, যে বয়স্ক মানুষের বেশি পেটের সমস্যা হয় ছোট মানুষের তুলনায়, বুঝতে পারছো? এর মেন কারণ কি? এর মেন কারণটাই হলো যে মোটামুটি 10-12 বছর পর্যন্ত বাচ্চাদের পেট খুব ভালো থাকে, বুঝতে পারছো? অনেক অত্যাচারের পরেও পেটের উপরে অনেক অত্যাচার হয়, হ্যাঁ, তারপর মোটামুটি ভালো থাকে। তারপর ওভার অত্যাচার করলে খারাপ হয়ে যায়, যেমন দেখা যায় অনেক ছোট বাচ্চাদের আমাশয় হয়ে যায়। ওই যে খায় ছোটকাল থেকে, চিপস খায় না, ছোটকাল থেকে চিপস খায়, তারপরে মনে করো যে ওই যে চানাচুর ভাজা পোড়া আছে না, এগুলা খায়। এবং হচ্ছে যারা অশিক্ষিত তারা কিন্তু বেশি এগুলা খাওয়ায়। ট্রেনে যেতে লাগলে দেখা যায় ছোট বাচ্চা এদিকে নাকে ঝোল করতে, মনে করো নাকে ঝোল করছে, ওই নাকের ঝোলও খাচ্ছে, ওর সাথে আবার মনে করো যে ওই পুরি টুরি খাচ্ছে, বুঝছো? কিন্তু কোনো গুরুত্ব নাই। তো স্বাভাবিকভাবে হলো যে তুমি স্বাস্থ্য সচেতন হলো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের পরিপাকতন্ত্রে একটু ঝামেলা হয়। এর মেইন কারণটাই হলো যে পরিপাকতন্ত্র তো স্নায়ুতন্ত্রের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, যতই হরমোন নিঃসরণ হবে, এনজাইম নিঃসরণ হবে, স্নায়ুতন্ত্র ভূমিকা হিসেবে কাজ করে। তো বয়স বাড়লে হয় কি, টেনশন বেড়ে যায়, আর টেনশন বেড়ে গেলে স্নায়ুতন্ত্রগুলো টেনশন নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়, তখন পরিপাকতন্ত্রের উপরে যে কাজ করতে হবে ওটার কথা ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে অনেকে বলে বেড়াতে গেলে আমার পরিপাকতন্ত্র খুব ভালো থাকে, অনেক বয়স্ক মানুষ এরকম করে, এই জন্য বয়স্ক মানুষদেরকে বেড়াতে যেতে বলা হয়। এর কারণ কি? কারণ বেড়াতে যে ও কিন্তু মানে বাসায় থাকতে যে কাজ কামের যে পেশার, সেটা তার নাই। বেড়াতে গেলে আর কোনো কাজ কামের পেশার কিন্তু নাই, ও তো এনজয় করতে আসছে। ওই কারণে তার ব্রেন খুব রিফ্রেশ থাকে, তখন তার পরিপাকতন্ত্র ভালো কাজ করে। এটা হলো মেন কারণ, বুঝতে পারছো? এখন হচ্ছে যে এই পরিপাকতন্ত্রের কারণে আমাদের হচ্ছে হরমোন এবং স্নায়ুতন্ত্র কাজ করে। যেমন রোজার মাসে দেখবা যে আমাদের কিন্তু খিদা লাগে না ওইভাবে, রোজার মাসে দুর্বলতা লাগে, কিন্তু খিদা কিন্তু লাগে না, তাই না? খিদা লাগে কারো? খিদা লাগে না। পানি তৃষ্ণাও কিন্তু আসলে ওইভাবে লাগে না। এই না লাগার মেন কারণ হলো যে আমরা আগেই যখন আমরা সাহারি খাওয়ার সময় উঠি, তখনই কিন্তু আমরা ব্রেনকে বলি এই যে এখন খাচ্ছি, কালকে সারাদিন কিন্তু কিচ্ছু খাবো না, একবারে সন্ধ্যায় খাবো। ওই যে ব্রেনকে তুমি নির্দেশ দিয়েছো না, ওই জন্য স্নায়ুতন্ত্র অফ হয়ে বসে আছে। ও কিন্তু কোনো হরমোন নিঃসরণ করছে না, কোনো এনজাইম নিঃসরণ করছে না, যার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে না পেটের মধ্যে, আমাদের বিভিন্ন যে এনজাইমগুলো আছে এগুলো বের হচ্ছে না, যার জন্য আমাদের পেটের মধ্যে বুটবাট কিছু করছে না। দেখবার রোজার মাসে কিন্তু পেট ঠান্ডা থাকে, ওরকম কিন্তু বুটবাট করে না। এর কারণ একটাই, আমরা কিন্তু যখন সেরি খাই তখনই কিন্তু ব্রেনকে বলি যে কালকে সারাদিন কিচ্ছু খাবো না, একবারে সন্ধ্যে খাবো। ওই জন্য খিদাও লাগে না, পানি তৃষ্ণাও লাগে না, দুর্বলতা একটু লাগে। অন্য সময় তাহলে খিদা লাগে কেন? অন্য সময় লাগার মেইন কারণটা দেখো কি, অন্য সময় ধরো তুমি প্রতিদিন দুইটাই খাও, ধরো কথার কথা, তো তুমি কিন্তু আগে থেকে নিয়ত করোনি, আগে কিন্তু বলোনি যে আজকে দুইটাই আবার খাওয়া হবে না। তুমি খালি ভাবছো আর ব্রেনকে বলছো খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু একটু ব্যস্ত হয়ে গেছি,
খাওয়া হচ্ছে না, তখন তুমি ব্রেনকে তো নির্দেশনা উল্টা পাল্টা দিচ্ছ। বলছে খাবার সময় হয়ে গেছে, ব্রেন বলছে তার মানে খা তুই, আমি তাহলে এনজাইম আর হরমোন ফেলাতে শুরু করে দিলাম। বুঝতে পারছো? তো অন্য সময় খিদা এই কারণে যে তুমি যে সময় খেয়ে অভ্যস্ত, ওই সময় যখন তোমার খাওয়ার পড়বে না, ব্রেনকে তুমি আগে থেকে নির্দেশনা দাওনি, যাতে ব্রেন যথারীতি ওই সময় হইলেই ও এনজাইম এবং হরমোন ক্ষরণ করতে শুরু করে দেয় আগে ভাগে। যেমন বলা হচ্ছে আমরা খাওয়ার কথা ভাবা মাত্রই, যখন খিদা লাগে না, যখন এই খাওয়ার কথা ভাববো, হ্যাঁ, ভাবা মাত্রই আমাদের কিন্তু যে স্নায়ুতন্ত্র, ধরো একটা খাবার তুমি ক্ষুধার্ত অবস্থায় দেখলা, তাকাইছো খাবারের দিকে ক্ষুধার্ত অবস্থায়, তখনই অপটিক স্নায়ুর মাধ্যমে ব্রেনে খবর যাবে। ব্রেন তখন বুঝবে যে এটা একটা খাবার, তার মানে ও এটা খাবে, নাহলে তাকালো কেন। তখন সাথে সাথে ব্রেন কি করবে, লালাগুন থেকে নির্দেশনা দিবে যে তুই এগুলো এখন লালা ঢালতে শুরু করে দে। একই সাথে পেটকেও নির্দেশনা দিবে যে তুই এগুলো এনজাইম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বের করতে শুরু করে দে। ও আগেই বের করে, মানে বের করা রেডি করে দিচ্ছে। বুঝতে পারছো? এইভাবে স্নায়ুতন্ত্র কাজ করে ক্ষুধার্ত অবস্থায়। বুঝতে পারছো? তার মানে খাবার ঢোকার আগেও স্নায়ুতন্ত্র কাজ করে কিন্তু, তাই না? কিছু কিছু খাবারে খুব বেশি লালা ক্ষরণ হয়, যেমন তেঁতুল খাবার কথা ভাবলে কিছু কিছু খাবারের মধ্যে বেশি লালা লাগে আর কি। আসলে কেন লালা বেশি ক্ষরণ হয়, বেশি লালার দরকার হয়, সেই জন্য বেশি বেশি আগেই ক্ষরণ করে দেয়। তাহলে ক্ষুধার্ত অবস্থায় কিন্তু পেট ভরা থাকলে ব্রেন বলছে তোর তো পেট ভরা, তুই তো খাবি না, তখন লালা অত ক্ষরণ হবে না, পেট ভরা অবস্থায় এনজাইম অত ক্ষরণ হবে না। তার মানে খাবার মধ্যে চিবালে, পেটের মধ্যে গেলেও মানে বিভিন্ন এনজাইম এবং লালাকরণ হবে। খাবার না খাইলেও কিন্তু তুমি ভাবনার মাধ্যমে পেটের মধ্যে কিন্তু বিভিন্ন এনজাইম ক্ষরণ হবে। যার জন্য দেখা যায় কি জানো, যে ইফতারির আগে যখন তুমি ইফতারি নিয়ে বুঝবা, তখন বেশি পরিমাণে খিদে লাগবে, বেশি পরিমাণে খাওয়ার ইচ্ছা জাগে। কারণ কি, তুমি যখনই ইফতারির দিকে তাকাইছো না, তখন কিন্তু বের করতে শুরু করে দিচ্ছে, তার মানে এখন কিন্তু খাবে। বুঝতে পারছো? তখন আবার একটু বেশি আগ্রহ বাড়ে, কখন পড়বে সাইরন আজান আর খাবো। বুঝতে পারছো? তার মানে আমাদের স্নায়ুতন্ত্র খাবার চিবালে, খাবার পেটের মধ্যে গেলে, ক্ষুদ্রান্তে গেলে এনজাইম হরমোন ক্ষরণ করে। আবার খাবার না চিবিয়ে শুধু খাবারের কথা ভাবলে, খাবার দেখলে, খাবারের কথা শুনলে, তুমি ধরো খুব ক্ষুধার্ত অবস্থায় আছো, এই সময় তোমাকে কেউ যদি বলে যে আজকে হলো দাওয়াত আছে এক জায়গায়, চল এখন যেতে হবে, তখন থেকে তোমার লালাক্ষরণ এবং পেটের মধ্যে বিভিন্ন এনজাইম ক্ষরণ বের করতে শুরু করে দিবে। যদি কেউ বলে যে দাওয়াত আছে, তাহলে নাকি শুনলা দাওয়াতের কথা, বাস শুরু হয়ে গেল। গন্ধ শুকলা, যে মনে করো তোমার খুব টেস্টি খাবার, গরুর বোনা বা খাসির বোনা, এগুলো রান্না হচ্ছে তুমি ক্ষুধার্ত অবস্থায়, এটা নাক দিয়ে শুকলা না, বাস লালাক্ষরণ হয়ে যাবে। বুঝতে পারছো? এবং পেটের মধ্যে এনজাইমও ক্ষরণ হয়ে যাবে। এইটা হলো অল্প একটু বললাম। এবার আমরা বইয়ের ধারাবাহিকভাবে একটু বলি। দেখো, পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্রের ভূমিকাতে বলা হচ্ছে যে, সরাসরি এখান থেকে আসবো, দুই ধরনের স্নায়ুজালক মানুষের খাদ্য পরিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। দুই ধরনের স্নায়ুজালক, বইয়ের দিকে ভালো করে দেখাও, কোথাও কোনো সমস্যা হলে বলবা, হ্যাঁ, না বলতে বলবে। একটার নাম হলো বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সোট্রিনসিক প্লেক্সাস, আর একটা হলো অন্তর্নিহিত স্নায়ুজালক আর ইন্ট্রিনসিক প্লেক্সাস। তো দেখো, বহির্নিহিত স্নায়ুজালক যে ব্যাপারটা, সেটার নাম কেন বহির্নিহিত স্নায়ুজালক হলো জানো? বহির্নিহিত এই কারণে, যেহেতু আমি খাবার খাইনি, না খাতেই কাজ শুরু হয়ে গেছে, লালাকরণ, পেটের মধ্যে বিভিন্ন এনজাইম হরমোন বের হতে শুরু হয়ে গেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক। মানে বাইরে থেকে সবকিছু দেখে দেখে বা ভাবার কারণেই স্নায়ু জালকগুলা উদ্দীপ্ত হয়ে গেছে, এই কারণে এটার নাম হলো বহির্নিহিত স্নায়ুজালক। অন্তর্নিহিত স্নায়ুজালক যখন খাবার পেটের মধ্যে, ইন্ট্রিনসিক মানে কি, ভিতরে ঢোকা, ভিতরের দিকে যখন ঢুকে যায়, খাবারগুলো যখন ভিতরে পড়ে, তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, তখন এটা অন্তর্নিহিত স্নায়ুজালক। ঠিক আছে, বই থেকে তাকাও। তাহলে আমরা একটু এবার দেখি, তাহলে এক্সোট্রিনসিকের যে কথাটা বললাম, দেখো বলছি এগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক। মানে কি, মানে আমাদের কিন্তু খাদ্য পরিপাকে আমাদের ইচ্ছাধীন স্নায়ু কাজ করে না, স্বয়ংক্রিয় স্নায়ু কাজ করে। খাদ্য পরিপাকে আমাদের ইচ্ছাধীন স্নায়ু, যেমন আমরা চাইলে কি লালাকরণ করতে পারবো? পারবো না। আমরা চাইলে কি পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বা বন্ধ কোনোটাই করতে পারবো না? পারবো না। তাহলে এটা হলো যে সিম্প্যাথেটিক স্নায়ু করে, মানে যেটা স্বয়ংক্রিয় স্নায়ুর একটা ভাগ। স্বয়ংক্রিয় স্নায়ুর সিম্প্যাথেটিক কিছুটা সংবেদীর মতো কাজ করে, প্যারাসিম্প্যাথেটিক কিছুটা আজ্ঞাবাহী বা মোটরের মতো কাজ করে। সিম্প্যাথেটিক মানে কি, যে সহানুভূতিশীল স্নায়ু, মানে যেখানে তুমি ইচ্ছা করতো না, কিন্তু অন্য কেউ তোমার জন্য সহানুভূতি দেখাচ্ছে, অন্য কেউ তোমার জন্য
সহানুভূতি দেখাচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু। বুঝা গেল কি? প্যারা মানে কি? প্যারালাল, মানে ওইও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তাই এর নাম প্যারাসিম্প্যাথেটিক। প্যারালাল মানে ওই ওর মতোই পরিপূরক, ওর মতোই কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তাই এর নাম প্যারাসিম্প্যাথেটিক। বুঝা গেল সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন তো বলছে যে এইগুলা কাজ করে, বলছে শাখা, এই শাখাগুলো থেকে আগত পৌষ্টিক নালীর বাইরের থেকে উদ্দীপনা গ্রহণ করে, পৌষ্টিক নালীর বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে, এই যে খাবার দেখলাম, খাবারের কথা ভাবলা, সেটা পরিপাক কার্যবলী নিয়ন্ত্রণ করে। এরা পৌষ্টিকতন্ত্রের দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া মানে কি? যে রিফ্লেক্স, যেমন হলো আমরা জানি আলো এখানে পড়লো, পড়ে সাথে সাথে আবার প্রতিপত্ত আবার রিফ্লেক্স করে অন্যদিকে আলো চলে যায়, তাই না? সাথে সাথে কোনো কাজ হওয়া, এটাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। সাথে সাথে, যেমন ধরো তোমার চোখের কাছে কেউ যদি হাত দেয়, অটোমেটিক্যালি তোমার চোখ বন্ধ হবে না, এটা হলো প্রতিবর্তী ক্রিয়া। তোমার হাতে যদি সুই ফুটে তুমি জোরে উঠাই নেবা, কারেন্ট শক করলে তুমি জোরে করে সরাই নেবা, যদিও এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়, আমরা করি না, আমাদের যে কারেন্টের শক দেয় না, তো সেই সময় কি হয়, স্বয়ংক্রিয়ভাবে আমরা হাতকে সরাই নিই, নিজের থেকে সরাই না, জোরে সরানো যায় ধস করে পড়ে যায়, তখন আমরা বলি কারেন্ট আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আসলে কারেন্ট কখনোই আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে না, আমরা নিজেরাই নিজেদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিই। বুঝতে পারছো? কারেন্ট কখনোই ধাক্কা দেয়, আমরা নিজেরাই নিজেদেরকে ধাক্কা দিই। যখন বেশি ভোল্ট হয়ে থাকে, কারেন্টের কাজ হলো আকর্ষণ করা, টেনে নেয়া, হ্যাঁ, আমাদের শরীরে যে প্রোটনগুলো আছে নিয়ে নেয়, হ্যাঁ, তো এই তখন হচ্ছে যে বেশি ভোল্ট হলে তখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না, তখন আটকা পড়ে গেল, এই আর কি। হ্যাঁ, তাহলে এইগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে এই সেই কথাই বলছে প্রতিবর্তী ক্রিয়া, তাৎক্ষণিকভাবে কাজ করা, এটাকে বলে প্রতিবর্তী ক্রিয়া। যেমন খাদ্যের ঘ্রাণ, স্বাদ গ্রহণ বা খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দেয়া, এগুলো হলো সবই দেখো এক্সোটেনসিক, মানে কি বাইরে থেকেই সবকিছু হচ্ছে, পরিপাক তন্ত্রের মধ্যে খাবার ঢুকে হয়েছে হয়নি। আচ্ছা, এবার বলছে ইন্টেনসিক, এটা হলো খাদ্যের মধ্যে খাবার যাওয়ার পর, মুখে এবং পাকস্থলীতে খাবার যাওয়ার পর, ক্ষুদ্রান্তে খাবার যাওয়ার পর, এগুলো পৌষ্টিকনালী জুড়ে, বিশেষ করে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, কোলনের প্রাচীরে বিস্তৃত। এরা পৌষ্টিকনালীর ভিতর থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যবলী নিয়ন্ত্রণ করে। যেহেতু পৌষ্টিকনালীর মধ্যে খাবার ঢুকেছে, সেই কারণে তখন খাবার ঢোকার কারণে পৌষ্টিকনালীর প্রাচীরের মধ্যে বিভিন্ন স্নায়ুতন্ত্রের আছে, ডেনড্রাইট আছে, এরা উদ্দীপ্ত হয় এবং তারপরে তোমার হচ্ছে যে এনজাইম হরমোন ক্ষরণ হয়। এটা হলো বাইরে থেকে না, ভিতরে ঢোকার পর। তো এরা পৌষ্টিকনালীর ভিতর থেকে, আচ্ছা হলো। এবার নিচে বর্ণিত দুই ধরনের ইন্টেনসিক প্লেক্সাস সম্পর্কে বলা হচ্ছে। একটার নাম মায়োটেরিক স্নায়ুজালক, জিনিসটা কি এটা একটু বলছি, আর একটা হলো সাবমিউকাসাল স্নায়ুজালক। দেখো মায়োটেরিক নামকরণটা কেন হয়েছে, মায়োটেরিক নামকরণটা কেন হয়েছে? আমাদের যে পাকস্থলী আছে, হ্যাঁ, ওই পাকস্থলীর মধ্যে মনে করো যে জায়গাটা লাগবে সেটা একটু গোড়া আছে না, যে আমাদের একটা হলো মিউকাসের স্তর আছে না, তাই না? এটা হলো ভিলায় যুক্ত অসংখ্য অভিক্ষেপ, তাই না? তারপরে আরেকটা স্তর থাকে, এটাকে বলা হয় মিউকাসের স্তর, তারপরে সাবমিউকাসের স্তর, এটা হলো মিউকাসা। মনে করো এখানে অনেক কোষ আছে, কিন্তু আমি আঁকিনি। এখানেই প্যারাইটাল কোষ, সাইটোপ্লাজম বের করা কোষ, পেপসিন এনজাইম বের করা কোষ, এখানে বিভিন্ন কোষ আছে, হ্যাঁ। তো এইখানে মনে করো আরেকটা স্তর আছে, এই স্তরটা হলো সাবমিউকাসা। এখানে আরেকটা স্তর আছে, মনে করো এটা সাবমিউকাসা। এই সাবমিউকাসা স্তরে অসংখ্য স্নায়ু কোষ এবং ডেনড্রাইট আছে, অসংখ্য স্নায়ু কোষ এবং ডেনড্রাইট আছে। এগুলোর মধ্যে স্নায়ু কোষ এবং অনেক ডেনড্রাইট আছে, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য ডেনড্রাইট এভাবে আছে। এটার নাম হলো সাবমিউকাসা। সাবমিউকাসা কিছু জিনিস পরীক্ষা না লাগলেও তোমার হচ্ছে দরকার, মানে তাছাড়া তোমরা বুঝবে না আর কি, হ্যাঁ, এই জন্য আছে। এরপরে আরেকটা স্তর আছে যেটা হলো পেশি স্তর বলা হয়। এখানে আছে হলো পেশি, অন্যগুলো দেখো পেশি স্তর, হ্যাঁ, এখানে মনে করো পেশি স্তর আছে, এটা হলো মাংসপেশি, বিভিন্ন মাংসপেশি স্তর, পেশি স্তর, এটা হলো পেশি স্তর। তাহলে এই জায়গাটার নাম, এটা হলো পেশি স্তর, পেশি স্তর। তাহলে এখন দেখো একটার নাম বলেছে যে মায়োটেরিক, মায়ো মানে কি মাংসপেশি, মায়ো মানে কি মাংসপেশি, সেখান থেকে মায়োটেরিক কথাটা আসছে।
তাহলে এখানেও কিছু স্নায়ু আছে যারা এই মাংসপেশি গুলা সংকোচন প্রসারণ ঘটাতে সাহায্য করে, অর্থাৎ এই যে পেশি স্তর এখানকার স্নায়ুগুলা এদেরকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে। তো এই জন্য এর নাম হলো মায়োন্টেরিক। তাই বলছে যে দেখো এখানে বলছে মায়োন্টেরিক স্নায়ুজালক, এটি কোষিকান্তের মসৃণ পেশিগুলো সংকোচন ও পেরিস্টালসিস করতে সাহায্য করে। এর কারণে গোটা পাকস্থলী কি হয়, সংকোচন প্রসারণ হয়। ওই যে বলেছি না যে যান্ত্রিক পরিপাকের সময় একবার হলো লম্বালম্বি ভাবে সংকোচন হয়, তারপরে এইভাবে হয় না। পেশি স্তর বিভিন্ন রকমের পেশি আছে, বিভিন্ন দিক করে আছে এই পেশি স্তরের মধ্যে। এর কারণে কি হয়, গোটা পেশি সংকোচন প্রসারণ হয়। মানে পেশি বলতে পাকস্থলীর সংকোচন প্রসারণ হয়, যেটাকে আমরা পেরিস্টালসিসও বলছি আর কি। তাহলে মায়োন্টেরিকের ব্যাপারটা বুঝলে কিনা বলো একটু, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা হলো মায়োন্টেরিক গেল। এবার হচ্ছে সাবমিউকোসাল স্নায়ুজালক। এটার আরেকটা নাম কিন্তু যে ইন্ট্রিনসিক প্লেক্সাসও বলা হয়। তো সাবমিউকোসাল মানে এই জায়গাটা, এই যে সাবমিউকোসাল এইটা, এখানকার স্নায়ুগুলা এরা কিন্তু একা একাই ব্রেনের কোনো সাহায্য ছাড়াই এখানকার স্নায়ুগুলা একা একাই তোমার উদ্দীপ্ত হতে পারে এবং বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইম ক্ষরণ করতে পারে। এই এরা নির্দেশনা দেয়। ধরো এখানে খাবার যদি পড়ে, খাবার পড়লে যেটা হয়, ধরো আমার 5টা আঙ্গুল, এখন এখানে যদি ধাক্কা লাগে তাহলে কিন্তু অটোমেটিকলি এখানেও ধাক্কা লাগবে, ধাক্কা দিয়ে যাচ্ছে। আমরা যখন খাবার খাই না তখন কিন্তু মধ্যাংশের কারণে পাকস্থলীতে খাবারটা একটু জোরের উপরেই পড়ে, যেই মাত্র পড়ে তখন কিন্তু এখানে ধাক্কা লাগে, এখানেও ধাক্কা লাগে, এ তখন উদ্দীপ্ত হয়ে যায়। এই তখন গ্যাস্ট্রিন হরমোনকে এখানকার স্নায়ু থেকে নির্দেশনা দেয়, এখানে যে গ্যাস্ট্রিন হরমোন আছে বের করার, গ্যাস্ট্রিন গ্রন্থি আছে তাকে নির্দেশনা দেয় গ্যাস্ট্রিন হরমোন বের করতে। বুঝতে পারছো স্যার? মায়োন্টেরিকে মাংসপেশি সংকোচনে মানে এই সাবমিউকোসা উদ্দীপ্ত হয় নাকি? ও না, মায়োন্টেরিকের কাজ হলো শুধুমাত্র পাকস্থলীর যান্ত্রিক পরিপাক করা, অর্থাৎ সংকোচন প্রসারণ করা, এই কাজ। আর এদের কাজ হলো এখানে যখন বাড়িভাবে খাবারটা এসে তখন এটা তো কাছাকাছি থাকে, এও তখন উদ্দীপ্ত হয়, এই সাবমিউকাস স্তরও উদ্দীপ্ত হয়। এটা কিন্তু ইন্ট্রিনসিক। কেন? খাবার পড়ার পরে কাজ হচ্ছে, খাবার পেটে যাওয়ার পরে কাজ হচ্ছে, বুঝতে পেরেছো কি? তো সেই জন্য ইন্ট্রিনসিক নাম হয়েছে। এরা উদ্দীপ্ত হলে তখন এরা নির্দেশনা দেয় গ্যাস্ট্রিন গ্রন্থিকে যে তুমি গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো। বুঝতে পারছো? তাহলে হরমোন ক্ষরণ করার নির্দেশনা এরা দিয়ে দেয়, আর হরমোন ক্ষরণের এনজাইম দিয়ে এমনিতেই ক্ষরণ। তাহলে বলছে এটি হলো বিভিন্ন ধরনের ক্ষরণ ও স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। এখানে অনেক পরিমাণে রক্তরস চলে আসে। কেন চলে আসে? যে যাতে করে পুষ্টিগুলা কালেকশন করতে সুবিধা হয়, এই জন্য বিভিন্ন রক্তরসও আসে, এখানে বেশি পরিমাণে রক্ত প্রবাহ তৈরি হয় আর কি। আচ্ছা, এবার বলছে ইন্টেনসিভ প্লেজারকে বিজ্ঞানীরা মানুষের দ্বিতীয় মস্তিষ্ক আখ্যায়িত করেন। কেন দ্বিতীয় মস্তিষ্ক? একটু তোমরা এবার নিজেরাই বলতে পারবে, বলো তো। দ্বিতীয় মস্তিষ্ক, হ্যাঁ ঠিক ধরেছো। কারণ হলো দেখো যে সাবমিউকাসের স্নায়ুগুলা মস্তিষ্কের ধার ধারে না, নিজেরাই নির্দেশনা দেয় যে তুই এখন গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ কর, কি নিজেরাই নির্দেশনা দেয়। মস্তিষ্কের সাথে এর কোনো কানেকশন নাই, কানেকশন নাই, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং মস্তিষ্কের সাথে কোনো কানেকশন নাই। এই জন্য এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্ষয়ের জন্য কোশ্চেন হতে পারে কিনা? হতে পারে না, যে কেন বলা হয় মানে দ্বিতীয় মস্তিষ্ক, তাই না? অবশ্যই দেখি দ্বিতীয় মস্তিষ্ক কেন বলা হয়, তাহলে পারা যাবে তো। আচ্ছা, এটি পর্যন্ত কারো কোনো রিপিট করার থাকলে বলো, কারণ জিনিসটা একেবারে নতুন, তোমাদের ব্রেনে যেন ভালোভাবে গেঁথে যায়। ঠিক আছে? এটা পরীক্ষায় যদিও কম আসে, কিন্তু তারপর আসলে যেন বানায় লিখতে পারো, মুখস্থ করে যেন লিখতে না হয়। এটুকু পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই তো? আমি এবার সামনে আগাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার বলছে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কারণ এটি খাদ্যের পুষ্টিগুণ ও পরিমাণ দিকে এর প্রতি সারা প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে। মানে খাওয়ার বেশি কম কতটুকু হরমোন হরণ করতে হবে না করতে হবে ও নিজে নিজেই নির্দেশনা দেয়, সেই অনুযায়ী রিফ্লেক্স করে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, এবার লালাক্ষরণে চলে আসলাম। এবার লালাক্ষরণের ব্যাপারটা, তো এই লালাক্ষরণের ব্যাপারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে হলো অনপেক্ষ প্রতিক্রিয়া আর একটা হলো সাপেক্ষ প্রতিক্রিয়া। লালাক্ষরণের ক্ষেত্রে জিনিসটা কি একটু বুঝে নাও আগে। অনপেক্ষ প্রতিক্রিয়া মানে যেখানে কোনো সত্য থাকবে না,
এটাকে বলে আনকন্ডিশনাল রিফ্লেক্স। কেন? এখানে কোনো সত্য নাই, আনকন্ডিশনাল বা অনবেক্ষ, অনুপস্থিত যেখানে কোনো সত্য। কেন? যে তুমি মুখ দিয়ে খাবার চিবালে লাল ক্ষরণ হবে, এটার জন্য কোনো সত্যের দরকার নাই। চিবালে স্বাভাবিক এটা লালাকরণ হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সত্য দিলাম, তোমাকে আমি খাবার দেবো না, তারপর তুমি লালাকরণ করে দেখাবা, ব্যাপারটা এরকম। তখন এটা হয়ে গেল সত্য, সত্য দিয়া। তাহলে মনে রাখবা এটার যে দুইটা ভাগ, একটা হলো অনপেক্ষ, একটা সাপেক্ষ। সাপেক্ষে দন্তেশ্ব আছে, তার মানে দন্তেশ্বতে হয় কি, খাদ্যের গন্ধ সুখা হয়, খাদ্যের কথা শোনা হয়, খাদ্যের কথা শুনলা তুমি, কেউ তোমাকে বললো যে অমুক জায়গায় দাওয়াত আছে, তাই কি না? যদি কোথাও মনে করো যে ফ্রি দাওয়াত থাকে, বাড়িতে যতই খাবার থাকে, সময় থাকলে মানুষ কিন্তু সেখানে যাবে, যাবে না? যাবে কিনা? মসজিদ অনুসারে মিলাদ হলে যদি মনে করো যে দেখা যাচ্ছে যে ভারী ভারী আর কি ইয়ে আছে, ধরো যে কি বিরিয়ানির প্যাকেট, হ্যাঁ বিরিয়ানির প্যাকেট, তাহলে কিন্তু লোক সংখ্যা বেশি হয় এবং হচ্ছে তখন কিন্তু মনে করো যে অনেকে ইয়ে করে না। একবার আমাদের বাড়ির মসজিদে দেখছি যে এই তোমার হচ্ছে যে আমার তো নামাজ মসজিদে খুব কমই পড়া হয়, মানে এখানেই পড়ি। একবার দেখছি যে মানে ওই ওরকম ভারী প্যাকেট আছে, হ্যাঁ, তো একটা ছোট ছেলে চলে যাচ্ছে আর কি, ওর বন্ধু, যে তুই চলে যাচ্ছিস কেন? বলতে না বসবো না রে, কাজ আছে। আরে আজকে কাজ আছে, আজকে ভালো এই প্যাকেট দেখতেছি আমি। তাই তুই দেখলি? হ্যাঁ আমি দেখছি, নিয়ে আসলো। আগে বলবি না? দাদাকে বসে গেল। এখন সাপেক্ষ মানে হলো, এটা কি হলো, এটা কিন্তু সাপেক্ষ হলো না, খাবার কথা শুনেছে, ওর কিন্তু লালাকরণ মরণ সব শুরু হয়ে গেছে। তাহলে অনপেক্ষ মনে রাখবা, আনকন্ডিশনাল। তাহলে আনে অ আছে, আ আছে, আর অনপেক্ষ অ আছে, আনকন্ডিশনাল, যেখানে কোনো সত্য নাই। আনকন্ডিশনাল মানে কি, সত্যবিহীন। আন মানে নাই সত্য, তাই না? এই জন্য অনপেক্ষ নাম হয়েছে। তাহলে সাপেক্ষ হলো খাদ্যের কথা শোনা, অনপেক্ষ হলো খাবার পেটের মধ্যে মুখ দিয়ে চিবাচ্ছ, তাহলে সেটা হলো যে অনপেক্ষ। ঠিক আছে? সাপেক্ষ হলো খাবার দিব না, এটাই সত্য। যেমন প্যাপলভ বৈজ্ঞানিক এটা করেছিল, প্যাপলভ নামে একজন বিজ্ঞানী, এটা তোমাদের আছে সেকেন্ড পার্টে 12 অধ্যায়ে, যে প্যাপলভ নামে একজন বিজ্ঞানী, সে আর কি লালাকরণের ব্যাপারটা পরীক্ষা করেছিল। সে পরীক্ষা করেছিল কিভাবে, যে সে একটা কুকুরকে একটা ঘরের মধ্যে রাখছিল, রেখে ঘন্টা বাজাতো আর হচ্ছে খাবার দিত, ঘন্টা বাজানোর পর পর খাবার দিত, ঘন্টা বাজানোর পর পর খাবার দিত। হ্যাঁ, তো তাহলে তার ও কিন্তু কুকুরটা কিন্তু শিক্ষিত হয়ে গেল কোন ক্ষেত্রে, যে ঘন্টা বাজলে খাবার আসে, এটা কিন্তু শিক্ষা অর্জন করছে, মানে কি অর্জিত। তো তখন একবার করলো কি, ঘন্টা বাজালো খাবার দিল না, এবার সে গলার এখানে সিরিঞ্জ ঢুকায়, দেখছে যে তার অনেক লালা, ওই কুকুরটা অনেক লালা খাওয়া হয়েছে। হ্যাঁ, তখন তার মানে কি, এটা হলো সাপেক্ষ। সাপেক্ষ না, খাবার কি দেওয়া হয়েছে, ঘন্টা শোনানো। তাহলে ওই যে সাপেক্ষে দন্তেশ্ব আছে, ওইটা দিয়ে মনে রাখবা, সাপেক্ষ মানে শোনা, খাবারের কথা শোনা, খাবারের গন্ধ সুখা, এইগুলা। ঠিক আছে? তাহলে সাথে সাথে লালাকরণ হয়েছিল মানে কি, যে খাবারের ঘন্টা শুনেছে তাই। তাহলে প্রথমে যেহেতু অনপেক্ষ আছে, অনপেক্ষ নিয়ে বলি, এটি সহজাত, জন্মগত, সত্যই। সহজাত কেন? জন্ম থেকে এরকম যে খাবার চিবালে লালাকরণ হবে, এটা জন্মগত। হ্যাঁ, এই জন্য বলছে এটি সহজাত বা সত্যই। খাদ্যবস্তু চর্বণ, স্বাদ গ্রহণ প্রভৃতি সংবেদী উদ্দীপনা অনপেক্ষ প্রতিক্রিয়াকে সক্রিয় করে। মুখ গহ্বরে খাদ্য প্রবেশের সাথে সাথে অনপেক্ষ প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। জিহ্বার স্বাদগুলি রিসেপ্টর খাদ্যের সাথে উদ্দীপ্ত হয়। যেসব রিসেপ্টর থেকে সংবেদী স্নায়ুতন্ত্র স্নায়ু উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায়, মস্তিষ্ক থেকে এই স্নায়ু উদ্দীপনা সারা চেষ্টীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে লালাগ্রন্থিতে। আমি একটু মুখে বলি কি কি ঘটনা। যখন আমরা যেভাবে খাবারটা চিবাবো, তখন শ্বাসকুলির সাথে স্নায়ুতন্ত্রের কানেকশন আছে। এই স্নায়ুতন্ত্রটা সংবেদী স্নায়ু, এই সংবেদী স্নায়ু ব্রেনে চলে যাবে। হ্যাঁ, ব্রেন তখন আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু, মানে যেটা নির্দেশ পালন করে, সেই স্নায়ুর মাধ্যমে আমাদের লালাগ্রন্থি যে আছে না, প্যারাটিক গ্রন্থি, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিকুলার, এই গ্রন্থিগুলোতে নির্দেশ দিবে যে তোমরা লালা ঢালো, কারণ সে খাবার চিবাচ্ছে। এটাই হলো অনপেক্ষ। বুঝা গেল? এটা কিন্তু খাবার ঘিসে মুখের মধ্যে চিবাচ্ছে তখন। এই হলো কাহিনী। এবার দেখো সাপেক্ষ। এটি জন্মগত নয়, বরং এটি অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ। জন্ম কেন? তুমি যদি একটা মনে করো 6 মাসের বাচ্চাকে, যে কোনোদিনও তেঁতুল খায়নি,
তুমি তার সামনে তেঁতুল খাইলে তার কি লালাক্ষরণ হবে? কারণ সে শিক্ষা অর্জন করেনি, সে জানেই না। ওই যে কুকুরকে যে তোমার হচ্ছে ঘন্টা বাজে খাওয়ার দিত, যদি আগে ঘন্টা না বাজাতো এমনি এমনি খাওয়ার দিত, তারপর একদিন যদি ঘন্টা বাজায় লালাক্ষরণ হবে? তাহলে শিক্ষা অর্জন করে তারপরে, বুঝছো, এটা অর্জিত, এটা জন্মগত না। কেন জন্মগত না? এটা পরে শিখে আমরা পাই। আমরা জানি যে আমরা শিক্ষিত হয়েছি যে কাঁঠালের পাতা খাইতে ভালো লাগে না, তাই কাঁঠালের পাতা দেখলে আমাদের লালাক্ষরণ হবে? হবে না। তাহলে এটা কি? কিন্তু ছাগলের হবে, তাই না? ছাগলকে তুমি যদি কাঁঠালের পাতা দেখাও, হ্যাঁ, আর ঘন্টা বাজানোর পর তারপরে দাও, ছাগলের ক্ষেত্রেও কুকুরের মতো একই কাহিনী হবে, বুঝছো? তাহলে কি অর্জিত, মানে শিক্ষা অর্জন করার পরে হলে, ঠিক আছে, তখন এটা সাপেক্ষ প্রতিক্রিয়া হবে। তো বলছে তাই এটি শর্ত সাপেক্ষ। খাদ্যবস্তু দর্শন, ঘ্রাণ, ওই গন্ধ সুখা, দর্শন মানে দেখা, অনুভূতি প্রভৃতি অনুভূতি থেকে সাপেক্ষ প্রতিক্রিয়ার উদ্ভব ঘটে। উদাহরণস্বরূপ বলা যায় কেউ যদি তেঁতুলের আচার চাটে, আচ্ছা এখানে কি লেখা আছে আমি একটু মুখে বলে ফেলি কারণ সময় বেশি চলে যাচ্ছে, বুঝতে না পারলে বলবা, হ্যাঁ, যে কেউ যদি তেঁতুলের আচার খাওয়ার কথা ভাবে তাহলেও কিন্তু ব্রেন ওই যে এটা সাপেক্ষ হয়ে গেল, তাই না? তখন অটোমেটিকলি তার লালাক্ষরণ হবে। কিন্তু সে জিন্দিগিতে তেঁতুলই খায়নি, এরকম যদি হয়, মনে করো আমেরিকা ইউরোপে যারা তেঁতুল নাই ওদের দেশে, ওদের সামনে তুমি ওটা খাইলে কি কিছু হবে? কিছুই হবে না। বুঝা গেল কি? অর্জিত জ্ঞান তো না, কাজে কিছু হবে না। যেমন অনেক দেশের মানুষ আছে ইঁদুর সুচা খায়, আমাদের সামনে ইঁদুর সুচা খাইলে আমাদের লালাক্ষরণ হবে? হবে না, কারণ এটা জ্ঞান অর্জন করিনি আমরা। বুঝতে পারছো? তাহলে এই কথাটাই বলছে। যেমন এটা কি তোমরা জানো, ছোট বাচ্চাকে আমরা কিন্তু হিসু দেওয়ার সময় মানে করে না, কি যেন বলে, শীষ না কি যেন বলে, মনে কি বলে, শীষ বলে, হ্যাঁ। আচ্ছা, এই যে শীষ বলেছে, এইটা কিন্তু আসলে বাচ্চার অর্জিত জ্ঞান। মানে প্রথম প্রথম বাচ্চাকে যখন সে একবারে ছোট, যখন ওকে দিচ্ছে তখন কিন্তু ও এগুলা বুঝেও নি, কি বলছে এসব আন্তাপলি, কিছুই বুঝে না। ওই বাচ্চা কিন্তু এটাই ভেবেছে। তোমরা হাসছো, তোমরাও কিন্তু তাই ভেবেছো প্রথম প্রথম, বুঝছো, ভেবেছো। একদিন হঠাৎ করে মনে করো ওই শীষ শীষ করতে করে হঠাৎ করে প্রসাব বের হয়ে গেছে, হ্যাঁ, তারপরে এটা ও জ্ঞান অর্জন করছে, তখন ও ভাবছে ও আচ্ছা, তার মানে শীষ বললে পানি বের করতে হয়, প্রসাব পানি এটাও তো জানে না, তাই না? তখন হচ্ছে যে তখন হচ্ছে আবার যদি আম্মা ওকে নিয়ে যায়, যখন শীষ করে তখন ও বুঝে ওর জ্ঞান অর্জন করে ফেলছে, শিক্ষিত হয়ে গেছে। ও আচ্ছা, তার মানে গতদিন যেটা করছিলাম ওটাই করতে হবে, বুঝতে পারছো? তখন ও চেষ্টা করে, মানে একটু একটু চাপলে চেষ্টা করে, বাস করে ফেলে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু অর্জিত শিক্ষা শিখেছে আর কি। তো তৃতীয় ব্যাপারটাও তাই, ঠিক আছে? এই ক্ষেত্রে যে স্নায়ুগুলো কাজ করে, গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু আর ফেসিয়াল স্নায়ু। গ্লোসোফেরিঞ্জিয়ালের মানে কি? মানে গ্লোসোফেরিঞ্জিয়াল মানে জিহ্বা আর গলা, যে স্নায়ুগুলোর কাজ হলো জিহ্বা এবং গলার উপরে তাকে বলে গ্লোসোফেরিঞ্জিয়াল। যে স্নায়ুগুলোর কাজ হলো জিহ্বা এবং গলার উপরে তাকে বলে গ্লোসোফেরিঞ্জিয়াল। ফেসিয়াল মানে মুখমণ্ডলের উপরে, লিখে নাও। হ্যাঁ, গ্লোসোফেরিঞ্জিয়াল মানে হলো জিহ্বা ও গলা সম্পর্কিত স্নায়ু। জিহ্বা ও গলা সম্পর্কিত স্নায়ু, পুরো বাংলা অর্থ হলো জিহ্বা ও গলা সম্পর্কিত স্নায়ু, মানে যে স্নায়ুগুলো আসলে জিহ্বা এবং গলার মধ্যে কাজ করে বেশি, সেটা, হ্যাঁ, এই জন্য এরকম নাম হচ্ছে। এইসব জায়গার উপরে ভূমিকা আছে। ফেসিয়াল মানে মুখমণ্ডলের উপরে যার ভূমিকা আছে, মুখমণ্ডল গোটাটার উপরে যার ভূমিকা আছে তাকে বলে ফেসিয়াল। ফেস মানে তো জানো। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি সাপেক্ষ প্রতিক্রিয়া, অনপেক্ষ প্রতিক্রিয়া আমার হয়ে গেল। সংক্ষেপে আরেকবার বলি যে অনপেক্ষ হলো মুখে খাবার চিবাবো, এটা অনপেক্ষ, এটা সত্য না, এটা জন্মগত ভাবেই চিবালে লালা আসে, এটা স্বাভাবিক একটা ঘটনা, তাই না? কিন্তু আরেকটা যেটা, সেটা হলো সত্যযুক্ত, যে খাবার আমি তো দেবো না কিন্তু তুই লালা করবি, ব্যাপারটা এরকম। তাহলে এই জন্য এটা হলো সত্যযুক্ত, কন্ডিশনাল। তার মানে খাবারের কথা শুনবো, ঘ্রাণ শুকবো, খাবারের কথা, খাবার দেখবো, বাস লালাক্ষরণ হবে। এই এবার আমরা চলে আসি গ্যাস্ট্রিক রস ক্ষরণ। গ্যাস্ট্রিক রস মানে গ্যাস্ট্রো মানে তো পাকস্থলী আমরা আগে থেকেই জানি, তাই না?
তো বলছে যে এটা কিন্তু মস্তিষ্ক পর্যায়, স্নায়বিক পর্যায়, এটা হলো মস্তিষ্ক দশা। এটা কি মস্তিষ্ক দশাতে যে কাজগুলো হয়। তো বলা হচ্ছে কি কি আছে আমি একটু মুখে বলে দিই। হ্যাঁ, আমরা মুখ দিয়ে খাবার যখন চিবাই তখন আমাদের হচ্ছে মস্তিষ্ক পর্যায়ে, যেহেতু আমাদের সংবেদী স্নায়ু থাকে জিহ্বার সাতকড়ির সাথে, সংবেদী স্নায়ু ব্রেনে যায়, ব্রেনের আবার মোটর স্নায়ু ব্যাক করেছে কোথায়, লালা গ্রন্থিগুলোতে, এইসব জায়গায় হ্যাঁ, নির্দেশনা দেয় যে লালাকরণ কর। মস্তিষ্ক দশা এটা মস্তিষ্ক থেকে হচ্ছে না, তাই এটা মস্তিষ্ক দশা। এটার কিন্তু এই মস্তিষ্ক আরেকটা কাজ করে যে যেহেতু মুখ দিয়ে খাবার চিবাচ্ছে, তার মানে কিছুক্ষণ পরে তো পেটে খাবার যাবে, তাই সে আগে ভাগেই ব্রেন দিকে পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস আছে, গ্যাস্ট্রিক জুস যেন বের হয়, তাই সেই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোতেও সে নির্দেশনা দেয় মোটর স্নায়ুর মাধ্যমে। গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোকে নির্দেশনা দেয়, তোরা হচ্ছে যে বিভিন্ন সবকিছু হরমোন বের কর এবং এনজাইম বের কর। কেন হরমোন বের হলে এনজাইম বের হবে? কেন? যে কারণ সে উঠতে খাওয়ার কি হচ্ছে, কিছুদিন পর তো পেটে যাবে। এটা 1 ঘন্টা ধরে চলে, এটা বলা যায় যে খাবারকে গ্রহণ করার একটা পূর্ব প্রস্তুতি। যেমন ধরো কারো বাড়িতে যদি মেহমান আসে, তাই না, তাহলে তো আগে ভাগে রান্না শুরু করে দেবে, তাই না? আর মেহমান আসলে যদি খাবারের সময় হয়ে যায় তাহলে আরো তড়িঘড়ি করবে না, তখন বলবে যে একটা চুলা না 2টা চুলা জ্বালাতে হবে, সব রান্না হয়নি, আইটেম তো বেশি করে, তাই কিনা? তো আইটেম বেশি করতে গেলে তো সময় বেশি লাগবে, তাই না? তখন ধরো আরো বেশি করে তাড়াহুড়া করে, কিন্তু তার আগেই তো রান্না শুরু করে দেয়, একদিন আগেই রান্না শুরু করে দেয়। সেরকম মুখ দিয়ে খাওয়ার চিবালে মস্তিষ্কের যে স্নায়ুগুলো আছে তারা কাজ করে, মুখ দিয়ে খাওয়ার চিবালে তারা লালাগ্রন্থিকে নির্দেশনা দেয়, একই সাথে পাকস্থলী গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার জন্য গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোকে নির্দেশনা দেয়। তাই এটাকে বলা হচ্ছে মস্তিষ্ক দশা। বুঝা গেল কি? আচ্ছা, এবার দেখো পাকস্থলী পর্যায়ে। এইখানে কিন্তু স্নায়ুতন্ত্রের কোনো মানে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কোনো ভূমিকা নাই, মনে রাখতে হবে। এখানে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কোনো ভূমিকা নাই, সেই জন্য এখানে বলে যাচ্ছে কি পাকস্থলী পর্যায়ে। মস্তিষ্ক পর্যায়ে বলছে, বলেনি, তাহলে মাথায় রাখতে হবে এখানে কিন্তু মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কোনোই ভূমিকা নাই। কি হয় এখানে, কি কি ঘটনা ঘটে একটু বলে দিই। যে এখানে যে ঘটনা ঘটে সেটা হলো খাবার যেই মাত্র পাকস্থলীর এই সমস্ত জায়গাতে ধস করে পড়ে, তখন বাড়ি খায়, ওই বাড়ি থেকে এর আশপাশে থাকা যে সাবমিউকাসা স্তর আছে, হ্যাঁ, সাবমিউকাসা স্তর, ঠিক আছে, এই সাবমিউকাসা স্তরের স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এই উদ্দীপ্ত হয়ে তখন নির্দেশনা দেয় গ্যাস্ট্রিন গ্রন্থিকে যে তুমি গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো। গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে তখন অন্যান্য এনজাইমগুলো উদ্দীপ্ত হয়, অন্যান্য এনজাইমগুলো হাইড্রোক্লোরিক সব বের হতে শুরু করে দেয়। তাহলে এখানে কিন্তু সরাসরি পাকস্থলীর সাবমিউকাসা স্তরেই কিন্তু কাজ করলো। এখানে কি মস্তিষ্ক থেকে কোনো নির্দেশনা আসেনি কিন্তু, অথবা এখানকার স্নায়ুগুলোকে আগে মস্তিষ্কে গেছে, তাও যায়নি। যাওয়ার কথা বললাম একবারও, বলিনি কিন্তু। এই নিজে নিজে সব বাতবরি করছে, তাই এটাকে বলা হচ্ছে পাকস্থলী পর্যায়। বুঝতে পেরেছো? এই মেসনার প্লেক্সাস হলো ডমিস মেসনার, একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, পুরো নাম হলো ডমিস মেসনার। ডমিস মেসনার এটা একটা বৈজ্ঞানিকের নাম। তিনি হলো এই যে স্নায়ুতন্ত্রের যে জালক আছে না, স্নায়ু কোষগুলোর যে জালক আছে, এটা তিনি প্রথম আবিষ্কার করছেন। এই জন্য এটার নাম মেসনার প্লেক্সাস বলা হয়। প্লেক্সাস মানে স্নায়ুজালক, প্লেক্সাস মানে স্নায়ুজালক। তাহলে এটা স্নায়ুজালক, অনেক জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই এটা স্নায়ুজালক। এটা কি আবিষ্কার করছে? ডমিস মেসনার। তাহলে যে আবিষ্কার করছে তার নাম অনুযায়ী নাম রাখা ভালো না, তাই তার নাম অনুযায়ী নাম রাখা হয়েছে মেসনার প্লেক্সাস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আন্তিক পর্যায়। আন্তিক পর্যায়ে কিন্তু আবার স্নায়ুতন্ত্রের ভূমিকা, মস্তিষ্কের ভূমিকা থাকবে। খালি পাকস্থলীতেই মস্তিষ্কের ভূমিকাটা মানে ছিল না পাকস্থলী দশা, তাই না? কিন্তু এবার কিন্তু থাকবে। হ্যাঁ, আন্তিক পর্যায়ে কি কি ঘটনা ঘটে সেটা একটু বলি। আন্তিক পর্যায়ে যেটা ঘটে সেটা হলো যে যখনই পাকস্থলী থেকে অন্ত্রে চলে আসে, আন্তিক পর্যায়ে মানে কি অন্ত্র তো ডিউটেরাম থেকে শুরু, তাই কি না? তাই না? এই তো কি মাথা ব্যথা করছে নাকি? একটু প্রবলেম হচ্ছে, মানে আমার ঠান্ডা লাগছে তো এই কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আমার মাথা ব্যথা করলে বা শরীর খারাপ থাকলে অনেক সময় পড়া কিন্তু শুনতে মনোযোগ আসতে একটু সমস্যা হয়। তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে তো পারতেছি। আচ্ছা, কষ্ট হয় একটু। আচ্ছা, বলো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন দেখো আমি এটা একটু মানে
ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একা একা পড়লে আসলে বুঝতে না, একা একা পড়লে অতটা ধরতে পারবে না। হ্যাঁ ইউটিউবে ক্লাস আছে, তারপর হ্যাঁ, পরে আবার মানে ভুলে গেলে পরে আবার দেখে নেবা, ইউটিউবে দেয়াই থাকে, পরে আরেকবার দেখবে ভুলে গেলে আর কি, কারণ 1 বছর পরে তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তোমাদের উচিত কি জানো, তোমাদের উচিত হলো যে তোমরা যেটা হয় অনেকেরই হয় যে ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হয়ে যায়, সেকেন্ড ইয়ারের পড়া শুরু হয়ে যায়, ফার্স্ট ইয়ারের গুলো সব ভুলে যায়। এটা একটা বড় সমস্যা। তো তোমরা বায়োলজির ক্ষেত্রে এরকম যেন না হয়, এই জন্য সপ্তাহে অন্তত একদিন করে তোমরা বায়োলজির পূর্বের গুলা পরীক্ষা আমি নিব, মানে একটু যাতে এটা টাটকা থাকে। হ্যাঁ, তাহলে তোমাদের উপকার হবে। আচ্ছা, তাহলে আন্তিক পর্যায়ে কি কি ঘটে? অন্ত্র মানে কি, ডিউডেনাম থেকে অন্ত্র শুরু হলো না, ডিউডেনামে যখনই খাবার টাচ করবে তখনই সেখানকার যে গ্রন্থিগুলো আছে, হরমোন নিঃসরণ করার যে গ্রন্থিগুলো আছে, এরা উদ্দীপ্ত হয়ে ওঠে। তার মধ্যে 2টা হরমোন হচ্ছে, একটার নাম হলো কোলেসিস্টোকাইনিন আর একটা হলো সিক্রেটিন। এই হরমোনগুলো উদ্দীপ্ত হয়, এবং এই হরমোনগুলো উদ্দীপ্ত হলে কি করে যে এখানেও কিন্তু মস্তিষ্কে যাবে। এই যে মানে যখনই হলো ডিউডেনামে খাবারটা আসবে, ধরো এখানে যখন আসবে, এই যে খাবারটা মনে করো এখান থেকে যখনই ডিউডেনামে খাবার, এইখানে মনে করো খাবার চলে আসছে, তখন এখানকার স্নায়ুগুলো টাচ হলে ওখানে মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে সংযোজিত স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে খবর যাবে যে ডিউডেনামে খাবার আসছে। এখন কিন্তু একা একা ও কাজ করবে না। হ্যাঁ, এর মাতব্বর আছে মস্তিষ্ক। মস্তিষ্ক তখন হচ্ছে এখানে মস্তিষ্কে ধরো খবর আসলো, মস্তিষ্ক থেকে মোটর স্নায়ুর মাধ্যমে নির্দেশনা দিবে এখানে থাকা গ্রন্থিগুলোকে, তখন ওই গ্রন্থিগুলা 2 ধরনের হরমোন নিঃসরণ করবে, একটা হলো কোলেসিস্টোকাইনিন আর একটা হলো সিক্রেটিন। ঠিক আছে, তো কোলেসিস্টোকাইনিন তো আগে জেনেছি আমরা যে যারা হলো পিত্তাশয়কে সংকোচন ঘটায়, পিত্তাশয়কে গতিশীল করে। কাইনিন মানে গতিশীল করা, তাই না? তাহলে শিষ্ট মানে আসলে শিষ্ট মানে থলে, পিত্ত থলে, কোলে মানে পিত্ত, শিষ্ট মানে থলে, পিত্ত থলে। কাইনিন মানে গতিশীল করা, কাইনেটিক এনার্জি, গতিশীল করা মানে পিত্ত থলিকে গতিশীল করে, মানে কি সংকোচন এরকম করে। তখন কি গপ গপ করে পিত্তরস চলে আসে, না আসলে তো এইগুলো তো খুব মারাত্মক অ্যাসিডিক খাবার, তো তাড়াতাড়ি করে পিত্ত রসকে পাঠাই কেন, এগুলোকে একটু ক্ষারীয় করার জন্য, একটু স্বাভাবিক করার জন্য। তাছাড়া ইঞ্জিনগুলো কাজ করবে না, কাজে আগে হরমোন যায় কাজ করে। ঠিক আছে, সিক্রেটিনের কাজ অনেকগুলা, তবে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সিক্রেটিন যে কাজটা করে, সিক্রেটিন কিন্তু প্রথম আবিষ্কৃত হরমোন, এটাও তোমাদের বইয়ে লেখা আছে। হ্যাঁ, তো প্রথম আবিষ্কার সিক্রেশন মানে কি, নিঃসরণ করা, সিক্রেশন মানে নিঃসরণ করা। এরাও কিন্তু অগ্নাশয়িক এনজাইম নিঃসরণের ভূমিকা রাখে। হ্যাঁ, বাইকার্বনেট আয়ন ক্ষরণে এরা ভূমিকা রাখে কিন্তু। তবে এই ক্ষেত্রে যে কাজটা করে সিক্রেটিন, তখন করে কি যে পাকস্থলীতে যে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ টানো, যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হচ্ছে, সে তখন ব্রেনে খবর দেয় যে বেশি পরিমাণে তো ক্ষরণ হচ্ছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা সেটা, এখন তো খাবার চলে আসছে, এখন তো আর দরকার নাই। তাহলে সিক্রেটিন মূলত মস্তিষ্কে খবর দিয়ে বলে, মস্তিষ্ক থেকে নির্দেশনা আসে পাকস্থলীতে যে আর ক্ষরণ করার দরকার নাই, কারণ এখন পেট মানে পাকস্থলী খালি হয়ে গেছে, খাবার আর নাই, ওকে তো বন্ধ করতে হবে। তাহলে সিক্রেটিন বন্ধ করার কাজ করে, সিক্রেশন বন্ধ করার কাজ এখানে করে। আচ্ছা, এরপরে হলো অগ্নাশয় রস ও পিত্ত নিঃসরণ। এই জায়গায় আর এটা প্রায় কাছাকাছি আর কি, যে এখানে কি হয় যে কোলেসিস্টোকাইনিন পিত্তাশয়কে গতিশীল করে, পিত্তরস আসে, তাই না? এখানে লবণ আসে, তারপরে ক্ষারীয় উপাদানগুলো আসে, বিভিন্ন আয়নগুলো আসে। আবার সিক্রেটিন কি করে, অগ্নাশয় থেকে বাইকার্বনেট আয়ন ক্ষরণ করতে সাহায্য করে। কোলেসিস্টোকাইনিন আরেকটা কাজ করে, কোলেসিস্টোকাইনিন ডিউডেনাম থেকে খাওয়ার দ্বারা একবারে গপ গপ করে চলে না আসে, সেটারও কিন্তু দেখভাল করে, মানে এটাকে পাইলোরিক স্প্রিংটারকে সংকুচিত করে দেয়, যাতে করে বেশি খাবার চলে না আসে। মানে ব্যাপারটা এরকম যে বলে যে মামা অত পাঠায় না, অল্প অল্প পাঠাও, আমি তো অত পারবো না হজম করতে, ব্যাপারটা এরকম, যে তখন ধীরে ধীরে আসে। বুঝতে পারছো, এই কাজটা কিন্তু কোলেসিস্টোকাইনিনও করতে পারে। তাহলে সিক্রেটিন অগ্নাশয় থেকে বাইকার্বনেট আয়ন ক্ষরণ বাড়ায়, যে বাইকার্বনেট আয়ন লাগবে বেশি বেশি, কোলেসিস্টোকাইনিন পিত্তরস পাঠাতে সাহায্য করে। এই প্রায় আন্তিক পর্যায়ে অগ্নাশয় রস, পিত্তরস, 2 জায়গাতেই কিন্তু কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিনের কথা আছে। এইটুকুই মূলত তোমার হচ্ছে বানায় লিখতে হবে, পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা এইটুকু। তাহলে আমি আরেকবার রিপিট করি সংক্ষেপে, 2-4 মিনিটে সংক্ষেপে বলি। হ্যাঁ,
হ্যাঁ এটা সিকিউ, তবে এটা খুব কম আসলে বানায় লিখবা, এত বড় তো লেখা যাবে না, বিশাল বড় না, পয়েন্ট করে বানায় লিখবা, যা বললাম সেটাই বানাবে, তাই কি না? তাহলে আমরা দেখলাম যে আমাদের পরিপাকে দুই ধরনের স্নায়ুজালক আছে, একটা ইন্ট্রিনসিক আর একটা এক্সোট্রিনসিক, তাই না? একটা বহির্নিহিত স্নায়ুজালক আর একটা অন্তর্নিহিত স্নায়ুজালক। তাহলে বহির্নিহিত স্নায়ুজালক যেটা পরিপাক তন্ত্রের বাইরের দিকে কাজ করে, খাদ্যের কথা শোনা, খাদ্যের গন্ধ শোকা, এটা। আর ইন্ট্রিনসিক হলো সেটা হচ্ছে কি করে, পাকস্থলীর পরিপাক তন্ত্রে খাবার আসার পরে সে উদ্দীপ্ত হয়, এটাই হলো ইন্ট্রিনসিক আর এক্সোট্রিনসিকের মধ্যে পার্থক্য, তাই কি না? ইন্ট্রিনসিকের এই ঘটনাটাকে আবার ভাগ করা হয়েছে এখানে ইন্ট্রিনসিক, মাইন্ট্রিক আর স্নায়ুজালক আর সাবমিউকাস, তাই না? ইন্ট্রিনসিকের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, এটা তো আমরা জানলামই। এখন বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে লালাক্ষরণ। আমাদের প্রতিক্রিয়া দুই ভাগে কাজ করে, লালাক্ষরণ দুই ভাবে হয়, একটা হলো অনপেক্ষ আর একটা সাপেক্ষ। তাহলে অনপেক্ষ হলো মুখে খাবার চিবাচ্ছি, তখন হলো অনপেক্ষ। এটা হলো যে আনকন্ডিশনাল, এটা কোনো সত্যবিহীন, কারণ খাবার চিবাবো এটা স্বাভাবিক কাহিনী, তখন আমাদের মুখে লালা আসে। আর সাপেক্ষ হলো যে খাবার চিবাবো না, এটাই হলো সত্য, মুখে খাবার দিব না, এটাই হলো আমার সত্য, কিন্তু লালাক্ষরণ করতে হবে। তাহলে খাবারের কথা ভাবলাম, খাবার দেখলাম, খাবারের গন্ধ শুকলাম, লালাক্ষরণ হচ্ছে, এটা হলো সাপেক্ষ, তাই কি না? তারপরে আমরা চলে আসলাম যে মস্তিষ্ক পর্যায়ে, না গ্যাস্ট্রিক রসক্ষরণ, তাই না? গ্যাস্ট্রিক রসক্ষরণ এটা কিন্তু মস্তিষ্ক দশা, এটা হলো মস্তিষ্ক পর্যায়ে হয়ে থাকে। তাহলে যখনই আমরা খাবার মুখ দিয়ে চিবাই, তখন সংবেদী স্নায়ু ব্রেনে খবর যায়, ব্রেন তখন মটরস্থানের মাধ্যমে আমাদের লালাগ্রন্থিকে নির্দেশনা দেয় যে তুমি লালাক্ষরণ করো। একই সাথে আমাদের পাকস্থলীর মধ্যেও নির্দেশনা আসে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থিকে গ্যাস্ট্রিক রসক্ষরণের জন্য। এটা 1 ঘন্টা চলে, এটা 1 ঘন্টা চলে, তাই না? এই তাহলে তারপরে আমরা চলে আসছিলাম হলো পাকস্থলী পর্যায়ে। পাকস্থলী পর্যায়ে কি ছিল? শুধুমাত্র পাকস্থলী নিজেই কাজ করবে, এখানে মস্তিষ্কের কোনো ভূমিকা নাই। যখনই খাবার পড়বে তখনই হচ্ছে যে মিউকাস স্তরে খাবার পড়লে সেটা উদ্দীপ্ত হলে পাশাপাশি সাবমিউকাস স্তরে উদ্দীপ্ত হবে। সাবমিউকাস স্তরে যে স্নায়ু জালকগুলো আছে সেই জালকগুলো নির্দেশনা দেবে গ্যাস্ট্রিন গ্রন্থিকে যে তুমি গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো, তাই কি না? তখন গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হবে, তার প্রভাবে বিভিন্ন এনজাইম ক্ষরণ শুরু করে দেবে। এটা হলো 4 ঘন্টা, এটা হলো 4 ঘন্টা ধরে এই ক্ষরণটা চলে, তাই না? তার মানে হলো মেহমান আসার আগে 1 ঘন্টা আগে প্রস্তুতি, মেহমান চলে আসার পরে প্রস্তুতির পরিমাণ 4 গুণ বেড়ে গেল, ব্যাপারটা এরকম না? এরকম। তারপরে ছিল আন্তিক পর্যায়ে, মানে অন্ত্রের পর্যায়ে, যেখানে আমরা কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিনের ব্যাপারটা জানলাম, কিন্তু এটা হলো মস্তিষ্ক হয়ে তারপরে কাজটা করে, তাই না? এখানে কিন্তু পাকস্থলীর মতো না, এটা মস্তিষ্কের মাধ্যমে সংবেদী স্নায়ুর মাধ্যমে যায়, মনোস্নায়ুর মাধ্যমে খবর আসে। অগ্ন্যাশয় পিত্তরস নিঃসরণও কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিনের ভূমিকার কথাই বলতে হবে। এটাই বলো তো, কারো কোনো এই বিষয়ে প্রশ্ন আছে কিনা? কয়টা বাজে একটু বলো তো আমাকে। 8 মিনিট আছে, তাহলে তো পরেরটা বলা যাচ্ছে না। তবে আগামী দিন যা আছে খুব সহজ কিছু আছে, এটা হচ্ছে আমরা শেষ করে ফেলতে পারবো আগামী দিনের অধ্যায়টা। তাহলে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বাসা থেকে আবারও পড়বা, পরে কোনো সমস্যা হলে পরের দিন বলবা, তবে আগামী দিন আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আন্তরিক রসের উপাদানে এটা বলেন না স্যার এখান থেকে শুরু করছে, স্নায়ুতন্ত্রের ভূমিকা থেকে শুরু করে জানতে হবে। ও এখানকার এমসিকিউ গুলোর মধ্যে শুধু হচ্ছে অজৈব পদার্থ আর জৈব পদার্থ, এইটুকু লাগবে, আর পার্সেন্টেজটা এইগুলো লাগবে না, আর এটা ক্ষয়ের জন্য লাগবে এনজাইম আর পিত্তরস, তিনটা কাজ লাগবে না, আসে না।